দীর্ঘ ৮ বছর পরে ছোট বোনের বিয়ে উপলক্ষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরছে আব্রাহাম খান তুর্য। ৮ বছর আগে বাবা মায়ের করা ভুলের জন্য বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল খান বাড়ির কিছু সদস্যদের, তুও বার নিষেধ করার পরেও তুর্যর বাবা আহাদ খান, ছোট বোন তন্নি এবং তুর্যর ছোট বেলার বন্ধু ও তন্নির হবু স্বামী ডক্টর নীরব এহসান তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছে। তুর্যকে বেরিয়ে আসতে দেখেই আহাদ খান এগিয়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। এত বছর পর ছেলেকে দেখে আবেগের ভার সইতে না পেরে কান্না করে দিয়েছে সে এবং তার স্ত্রী আতিয়া বেগম বিবাহিত জীবনের প্রথম 12টি বছর নিঃসন্তান ছিলেন। তারপর আল্লাহর অশেষ রহমতে তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নেয় এবং তারও 8 বছর পরে জন্ম হয় একমাত্র কন্যা তন্নির। তাই ছেলে তার বড্ড আদরের, একমাত্র ছেলে বলে কথা। বাবা আর ভাইয়ের এমন মুহূর্ত দেখে তন্নিও কান্না করে ফেলেছে। তুর্য বোনের চোখের পানি মুছিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগলি কান্না করছিস কেন? তারপর নীরব ও তুর্য লাগেজগুলো গাড়িতে উঠিয়ে বাড়ির পথে রওনা হল। গাড়ি চলছে আপন গতিতে, আর তুর্য ভাবছে অতীতের কথা। কি হয়েছিল 8 বছর আগে? অতীত 9 বছর আগে। তুর্যর বয়স তখন 19 বছর। সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল চট্টগ্রামে। তখন তুর্যর বাবা তাকে ফোন করে জানায় গাড়ি অ্যাক্সিডেন্টে তুর্যর মামা মিলন হোসেনের মৃত্যু হয়েছে। মামার মৃত্যুর খবর শুনে সাথে সাথে তুর্য চট্টগ্রাম থেকে ফিরে আসে। তার মামার লাশ দাফনের পরে সে এবং তার বাবা বাড়ি ফিরলেও তার মা থেকে যায় ভাইয়ের ছোট্ট মেয়েটাকে সামলানোর জন্য। তুর্যর মামা মিলন হোসেনের একমাত্র মেয়ে মায়া। যেমন নাম ঠিক তেমনই মায়া ভরা তার মুখটা। মায়া ভরা ওই চোখে একদৃষ্টিতে তাকিয়ে ছিল আতিয়া বেগমের দিকে। মায়াকে জন্ম দিতে গিয়ে তার মা মিলি পাড়ি জমিয়েছিল পরপারে। আর এখন মাত্র 9 বছর বয়সে বাবাও তাকে ছেড়ে চলে গেল। বাবার লাশ দেখে মেয়েটা যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে। মায়ার দেখাশোনা করার মতো কেউ না থাকায় 3 দিন পরে আতিয়া বেগম মায়াকে নিজের সাথে নিয়ে আসে। তারপর থেকে মায়া তাদের সাথেই থাকতে শুরু করে। এভাবেই চলে যায় একটি বছর। মায়ার প্রতি তুর্যর ব্যবহারও খুব স্বাভাবিক। তুর্য তন্নির সাথে যেমন ব্যবহার করে, মায়ার সাথেও ঠিক একই ব্যবহার করে। এই 1 বছরের মধ্যে যতবারই তুর্যর 2 ফুপি ওদের বাড়িতে এসেছে, ততবারই মায়াকে আশ্রিতা বলে কটাক্ষ করেছে। তাদের ভাষ্যমতে মায়া একটা আপা মেয়ে, যে নিজের বাবা মাকে খেয়ে এখন তাদের ভাইয়ের ঘাড়ে এসে পড়েছে। মায়া এগুলো শুনে কষ্ট পেলেও মায়ার কিছু করার নেই। সে যাবেই বা কোথায়? তার তো যাবার কোন জায়গা নেই। মায়ার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, সেই কারণে মায়ার নানা বাড়ির কেউ তাদের সাথে সম্পর্ক রাখেনি। প্রতিবারের মতো এবারও তুর্যর বড় ফুফু কল্পনা খান আতিয়া বেগমকে বলছিল, কি দরকার ওরকম একটা অপা মেয়েকে বাড়িতে রাখার, এতিমখানায় দিয়ে দিলেই তো হয়। আতিয়া বেগম অশ্রুসিক্ত চোখে কল্পনা খানের দিকে তাকায়, তারপর বলে, আমার মরহুম ছোট ভাইটার শেষ চিহ্ন হিসেবে ও আমার কাছে আছে, আমি সারা জীবন ওকে নিজের কাছে আগলে রাখব। তোমার একটা জোয়ান ছেলে আছে, ওই মেয়েটাও বড় হচ্ছে, দেখো পরের মেয়ের ভালো করতে গিয়ে নিজের ছেলের যেন বদনাম হয় না। কল্পনা খান এক নিঃশ্বাসে কথাগুলো বললেন। আতিয়া বেগম সব শুনে চুপ করে রইলেন। রাত তখন 10টা। মায়া ও তন্নি একটু আগেই ঘুমিয়েছে। আরাফ খান এইমাত্র ফিরল অফিস থেকে। রুমে এসে আতিয়া বেগমকে না পেয়ে বেলকনির দিকে এগিয়ে গেল। তখনই দেখতে পেল আতিয়া বেগম বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আতিয়া বেগমকে দেখি বোঝা যাচ্ছে বাইরের আকাশের মতো তার মনের আকাশেও মেঘ জমেছে। আরাফ খান কি হয়েছে জিজ্ঞেস করা মাত্রই আতিয়া বেগম সব খুলে বললেন স্বামীর কাছে। সব শুনে আরাফ খান বলেন, মানুষের কাজই হলো অন্যের সমালোচনা করা, ওসব কথা তুমি গায়ে মেখো না। আতিয়া বেগম সাথে সাথে বলে উঠলেন, আমি চাই না আমার এতিম মেয়েটাকে নিয়ে কেউ বাজে কথা বলুক। মানুষের মুখ বন্ধ করা কি আদৌ সম্ভব? আরাফ খান কথাটি জিজ্ঞেস করতেই আতিয়া বেগম বললেন, অবশ্যই সম্ভব। তুর্যর সাথে মায়ার বিয়ে দিয়ে দিলে কেউ আর মায়াকে আশ্রিতা বলতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো আতিয়া? মায়ার বয়স মাত্র 10 বছর, তুমি এখন এ ধরনের কথা কিভাবে বলতে পারলে? আর তুর্য, তোমার মনে হয় তুর্য এটা মানবে? তুমি যদি বলতে মায়া বড় হলে তুর্যর সাথে ওর বিয়ে দিবে তাহলে আমি আপত্তি করতাম না। আরাফ খান, এখানে তুমি ভুল কি দেখলে? আমি তো এখন ওদের সংসার করতে বলছি না, আমি শুধু চাইছি মায়াকে একটা পরিচয় দিতে। মায়া যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, ওকে যেন কেউ আশ্রিতা বলে কটাক্ষ না করে, সেই ব্যবস্থাটা শুধু করতে চাইছি।
আর তুমি তুর্যর কথা ভাবছ তো? তুর্যকে রাজি করানোর দায়িত্ব আমার। আতিয়া বেগম। আতিয়া বেগমের কথা শুনে আরাফ খান একটু নরম হলেন। আরাফ খানকে নরম হতে দেখে আতিয়া বেগম চলে গেলেন ছেলের কাছে। তুর্যর কাছে গিয়ে আতিয়া বেগম নিজের মাথা ছুঁয়ে ছেলের থেকে কথা আদায় করিয়ে নিলেন যে আজ আতিয়া বেগম তুর্যর কাছে যা চাইবে তুর্যকে তাই দিতে হবে। তারপর আতিয়া বেগম তুর্যকে মায়া আর তুর্যর বিয়ের কথা বলাতে তুর্য যেন আকাশ থেকে পড়ল। সেই সাথে রাগও হচ্ছিল মায়ের ওপর, তার মা কিভাবে এরকম একটা কথা বলতে পারল। বিয়েতে তুর্য রাজি না হওয়ায় আতিয়া বেগম মনে করিয়ে দিলেন কিছুক্ষণ আগে মায়ের মাথা ছুঁয়ে তুর্যর কথা দেওয়ার বিষয়টি। তখন আর কিছুই করার ছিল না তুর্যর, সে শুধু তার মাকে বলল, মা কাজটা তুমি ঠিক করলে না, তোমার এই একটা ভুলের জন্য সারা জীবন তোমাদের সকলকে পস্তাতে হবে। আতিয়া বেগম সময় নষ্ট না করে পরদিন সকালেই কাজী ডেকে তুর্য এবং মায়ার বিয়ে দিয়ে দেয়। বেচারি মায়া তার সাথে কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই সে বিয়ে নামের এক পবিত্র বন্ধনে বাধা পড়ে যায়। বিয়ের 1 মাসের মধ্যে তুর্য তার সমস্ত কাগজপত্র তৈরি করে পাড়ি জমায় লন্ডনে। কিন্তু ওই 1 মাস তুর্য মায়াকে একদমই সহ্য করতে পারত না। মায়া যখনই তুর্যর সামনে যেত তখনই তুর্য অকারণেই মায়ার উপর চেঁচামেচি করত, ছোট ছোট বিষয় নিয়ে মায়াকে চড় থাপ্পড় লাগিয়ে দিত তুর্য। মায়া তুর্যকে অনেক ভয় পেতে শুরু করল। ছোট্ট মায়া বুঝতেও পারে না তার তুর্য ভাইয়া হঠাৎ এভাবে বদলে গেল কেন। মায়া ভাবত কেন এত অপ্রিয় সে। বিদেশে যাওয়ার পর প্রথম 2 বছর তুর্য তার পরিবারের কারো সাথে কোন যোগাযোগ না করলেও মায়ের হার্টের অপারেশনের কথা শুনে বাবা মা এবং ছোট বোনের সাথে ফোনে যোগাযোগ শুরু করে। পরিবারের সকলের সাথে কথা বললেও গত 8 বছরে কখনো মায়ার খোঁজ নেওয়া হয়নি। এবার দেশে ফেরার পেছনে একটি বড় কারণ হল মায়াকে ডিভোর্স দেওয়া। কিছুদিন আগে আতিয়া বেগম নিজেই তুর্যকে ফোন করে বলেছে, তন্নির বিয়েতে তুমি দেশে এসো, তুমি দেশে ফিরে মায়াকে দেখো, তারপরেও যদি তোমার মনে হয় তুমি মায়ার সাথে থাকতে পারবে না, তাহলে আমি নিজে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। তুর্য নিজেও চায় বিয়ে নামক এই বন্দি দশা থেকে মুক্ত হতে, তাই তো সব কাজ ফেলে দেশে ফিরছে সে। বর্তমান তুর্য খান বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই একটা মেয়ে এসে সদর দরজা খুলে দিল। কে এই মেয়ে? এটাই কি মায়া? তার এই ভাবনার মাঝেই আতিয়া বেগম এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে, এসেই ছেলেকে বুকে জড়িয়ে কান্না জুড়ে দিলেন, কত বছর পরে ছেলেকে কাছে পেয়েছে। তুর্য মায়ের কান্না থামিয়ে মায়ের সঙ্গে অল্প কিছু বাক্য বিনিময় করে চলে গেল দোতলায় তার ঘরের দিকে। আতিয়া বেগম চেয়ে থাকে ছেলের চলে যাওয়ার দিকে। গত 8টি বছরে তার ছেলেটার অনেক পরিবর্তন ঘটেছে। 8 বছর আগের সেই হ্যাংলা পাতলা গড়নের যুবক এখন বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে গেছে। দেখতে আরও সুদর্শন হয়েছে। সন্ধ্যা 7টা, পুরো 4 ঘণ্টা পরে নিচে নামল তুর্য। রুমে গিয়ে গোসল করে একটু ঘুমিয়েছিল সে। তুর্য নিচে আসতেই পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসে যায়। নীরব চলে গেছে অনেক আগেই, হসপিটালে তার একটা অপারেশন ছিল তাই। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আরাফ খান, তুর্য এবং তন্নি আর আতিয়া বেগম তাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তুর্য অনেকবার আতিয়া বেগমকে তার সাথে বসে খাবার খেতে বললেও আতিয়া বেগম তুর্যর কথা শুনল না। ছেলের পাশে দাঁড়িয়ে একটু পরপরই সে ছেলের পাতে এটা ওটা তুলে দিচ্ছে। খাবার টেবিলে রাখা আছে সর্ষে ইলিশ, গরু মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, আলু ভাজি, পোলাও, পায়েস ও রসমালাই, এগুলো সবই তুর্যর ভীষণ পছন্দের খাবার। একটু পরপর রান্নাঘর থেকে এটা ওটা নিয়ে আসছিল দুপুরে দেখা সেই মেয়েটি। তুর্য একবার তাকালো মেয়েটির দিকে, মেয়েটাকে ভালো করে দেখার পর তুর্য খানিকটা অবাক হল। ছোটবেলা থেকে মায়া ছিল নজরকাড়া সৌন্দর্যের অধিকারী, কিন্তু এখন তার কি হাল হয়েছে। চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালো দাগ, পরনে নরমাল একটা সুতি 3 পিস, সে কখনো এই মেয়েটার সাথে সংসার করবে না। এসব ভাবতে ভাবতে তুর্য আবার খাওয়ার দিকে মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে রুমে গিয়ে তুর্য নিজের ল্যাপটপে কাজ করতে শুরু করল। লন্ডনের তার নিজস্ব 2টা কোম্পানি আছে। তুয়র অবর্তমানে কোম্পানির সকল কাজের দেখাশোনা করার দায়িত্ব এসে পড়েছে তার অ্যাসিস্ট্যান্ট প্লাস বন্ধু ইমনের কাঁধে। ইমন কোম্পানির বিভিন্ন ফাইল ইমেইলের মাধ্যমে তুর্যর কাছে পাঠাচ্ছে, এদিকে তুর্য ল্যাপটপের সামনে বসে সেগুলো চেক করছে। 5 বছর আগে তুর্য তার বাবার থেকে 700 কোটি টাকা নিয়ে একটি কোম্পানি খুলেছিল। তুর্যর অক্লান্ত পরিশ্রমের ফলে কোম্পানির লাভের পরিমাণ বিপুল হারে বাড়তে থাকে। তারপর তুর্য ধীরে ধীরে নিজের ব্যবসা বিস্তার ঘটায় আমেরিকা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া,
দুবাই ও কানাডায়। তুর্যর পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে সে 4,200 কোটি টাকার মালিক। রাত 11টা। কাজ করতে করতে তুর্যের কফির প্রয়োজন হয়। এত রাতে কাউকে বিরক্ত করতে চাইছিল না তুর্য, তাই তুর্য নিজেই রওনা হলো কিচেনের দিকে। উদ্দেশ্য 1 কাপ কফি। ড্রয়িং রুমে পৌঁছাতে তুর্য দেখতে পেল এক কেশবতী কন্যা ফ্রিজের সামনে বাচ্চাদের মতো মেঝেতে বসে রসমালাই খাচ্ছে। উল্টো দিকে ঘুরে বসার কারণে মেয়েটির মুখ এখনও দেখতে পায়নি তুর্য। মেয়েটি এখনও তুর্যের উপস্থিত টের পায়নি। সে আপন মনে এক হাতে ফোন টিপছে আর অন্য হাত দিয়ে চামচের সাহায্যে রসমালাই নিজের মুখে পুরে নিচ্ছে। পরনে তার হাঁটু পর্যন্ত লম্বা গেঞ্জি আর প্লাজো। মেয়েটা বসে থাকার সুবাদে তার লম্বা বিনুনিটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তখনই হঠাৎ তুর্য গম্ভীরতা ধরে রেখে জিজ্ঞেস করল, কে ওখানে? তুর্যের কণ্ঠ শুনে মেয়েটি আস্তে আস্তে ঘুরে তাকালো তার দিকে। তুর্যের হৃৎপিণ্ডে ধূপপুগানি বাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটার মায়াবী চোখে একটা চাউনি যেন যথেষ্ট ছিল। মেয়েটিকে দেখার পর তুর্য যেন কয়েক মুহূর্তে নিঃশ্বাস নিতে ভুলে গেল। এদিকে মেয়েটি তুর্য তার দিকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে রসমালাইয়ের বাটিটা ফ্রিজে তুলে রেখে দৌড়ে সিঁড়ির কাছে চলে গেল। তারপর এক নজর পিছনে তাকিয়ে তাড়াতাড়ি দোতলা একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুর্য কেন যেন মনে হলো মেয়েটা তাকে দেখে ভয় পাচ্ছিল। তুর্য এতক্ষণ যেন মেয়েটার রূপে মন্ত্রমুগ্ধ হয়েছিল। তুর্য এবার কিচেনে এগিয়ে 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসলো। তারপর যেতে শুরু করলো নিজের রুমের দিকে। তুর্য কফি নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ ভুরুকুচকে তাকিয়ে রইল মেয়েটার রুমের দরজার দিকে। তারপর আবার চলে গেল নিজ গন্তব্যে। রুমে গিয়ে তুর্য ল্যাপটপে কাজ করতে নিল, কিন্তু কোনোভাবেই সে নিজের কাজে মনোযোগী দিতে পারছে না। বারবার শুধু ওই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে উঠছে। মাথার মধ্যে ওই মেয়েটার কথা ঘুরপাক খাচ্ছে। তুর্য ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দেয়। তারপর নিজের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কপাল চুলকায় আর বিড়বিড় করে বলতে থাকে, কে এই মেয়ে যার রূপে আবরাহাম খান তুর্য মনের ঝড় তুলতে সক্ষম? একটু পর তুর্য আবার ভাবল, হয়তো তন্নি বিয়ের উপলক্ষে ওর কোনো বান্ধবী কিছুদিন আগে চলে এসেছে। সকালে নাস্তা করার জন্য টেবিলে বসে আছে সবাই, নেই শুধু তুর্য। কিছুক্ষণের মধ্যে তুর্যকে দেখা গেল ফোনে হাতে সিঁড়ি দিয়ে নেমে আসতে। তুর্য ফোনে কিছু একটা করছিল। ফোনের দিকে তাকিয়ে থেকেই একটা চেয়ার টেনে বসে পড়ল নাস্তা করতে। ফোন থেকে মুখ তুলতেই দেখতে পেল টেবিলের অপর পাশে তার সামনে বসে আছে রাতের দেখা সেই মেয়েটি। তুর্য মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর খাওয়া শুরু করে। মেয়েটার পরনে ক্রিম কালারের একটা ড্রেস, মাথায় ওড়না দেওয়া আছে। জামার রঙটা যেন গায়ের রঙের সাথে মিশে একাকার হয়ে গেছে। মেয়েটার এই সৌন্দর্য তুর্যের হৃদয়ে যেন তীরের মতো বিচ্ছে। তুর্য মনে মনে ঠিক করে রেখেছে, মায়াকে ডিভোর্স দেওয়ার পর তার মাকে বলবে ছেলেকে কাছে রাখতে চাইলে ছেলের বউ হিসাবে এই মেয়েটাকে এনে দাও। খাবার টেবিলে পুরোটা সময় মেয়েটা মাথা নিচু করে রাখলো। তারপর খাওয়া শেষ হতেই উঠে চলে গেল। মেয়েটা চলে যেতে তুর্য আতিয়া বেগমকে প্রশ্ন করে, আম্মু এই মেয়েটাকে? তুর্যের প্রশ্ন শুনে আতিয়া বেগম তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। তুই চিনতে পারিসনি ওকে? না, ও তোর বউ মায়া। মায়ের মুখে এই কথাটা শুনে তুর্য ভয়ঙ্কর রকমে বিষম খেলো। আরাফ খান তাড়াতাড়ি ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিল। আতিয়া বেগম এগিয়ে এসে ছেলের পিঠে হাত বুলিয়ে দিল। কিছুটা স্বাভাবিক হওয়ার পরে তুর্য আবার তার মাকে জিজ্ঞেস করলো, এটা মায়া হলে কালকে যাকে দেখলাম ওটাই তুর্য? আরে ওটাই তো তোর রহিমা খালার মেয়ে রাবেয়া। তোর রহিমা খালার 3 দিন যাবৎ অসুস্থ কারণে আসতে পারছে না। মায়া এবার এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এখন তো ওদের ভর্তি পরীক্ষা চলছে। কাল মায়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল। তন্নি তাকে আনতে গিয়েছিল। আমি এতগুলো কাজ একা হাতে কিভাবে করি
তাই ফোন করে রহিমা আপাকে বলেছিলাম ওকে পাঠিয়ে দিতে। আতিয়া বেগম। তুর্য আর কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে আসলো। এখন তার নিজের ওপর খুব রাগ হচ্ছে। কেন এতদিনে একবারও তার বউটার কোনো ছবি দেখতে চায়নি সে? তুর্য বিড়বিড় করে বলতে থাকে, ঘরে আগুন সুন্দর বউ রেখে এত বছর বিদেশে পড়েছিলাম, ছি শালা জীবন। দেশে থাকলে এতদিনে 2-4টা বাপ হয়ে যেতাম। বিড়বিড় করতে করতেই তুর্য পা বাড়ায় মায়ার রুমের দিকে। তুর্য রুমের পাশে রুমটাই মায়ার। মায়ার রুমের দরজা দুবার টোকা দেওয়ার পরই মায়া এসে দরজা খুলে দেয়। তুর্য মায়ার দিকে তাকাতে থমকে যায় মায়ার চোখ দুটো। লাল টকটকে হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ কান্না করেছে। মায়াও এই সময় তুর্যকে এখানে আশা করেনি। মায়া ভেবেছিল তার তন্নি আপু অথবা মামনি এসেছে। তুর্যকে এখানে দেখে মায়া একটু ভরকে যায়। মায়া এখন কি করা উচিত তা বুঝতে না পেরে মায়া হুট করে দরজাটা বন্ধ করে ফেলে। মায়াকে দরজা খোলা দেখে তুর্য খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়েছিল, যার ফলস্বরূপ মায়া যখন দরজাটা লাগিয়ে দিল তখন তুর্যের কপালে দরজা বাড়ি লাগে। শক্ত কাঠের দরজার সাথে বাড়ি লাগার ফলে তার কপালটা খানিকটা কেটে যায়, সাথে অনেকটা ফুলেও যায়। তুর্য ভাবতেও পারেনি মায়া এরকম কিছু করবে। সে তো এসেছিল মায়ার সাথে কিছু কথা বলতে, কিন্তু তার হলো কই। তার আগেই তো মায়া তুর্যকে আঘাত করে বসল। অপরদিকে মায়া এই সময় হঠাৎ তুর্যকে তার রুমে আসতে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। মায়া ভেবেছে তুর্য হয়তো এত বছরে সব রাগ মায়ার উপর ঝাড়তে এসেছে। মায়া ভাবছে তুর্য হয়তো ছোটবেলার মতো তাকে আবার আঘাত করবে, না হলে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবে। মায়া যে যাওয়ার কোনো জায়গা নেই, বাড়ি থেকে বেরিয়ে সে কোথায় যাবে, কার কাছে আশ্রয় নেবে, এসব ভাবতে ভাবতে মায়া আবার দরজাটা একটু ফাঁকা করলো তুর্য চলে গেছে কিনা তা দেখার জন্য। তুর্য তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিল। মায়াকে ধীরে ধীরে দরজা খুলতে দেখে সে নিজের মধ্যে গাম্ভীর্য ধরে রেখে বলে উঠল, এই মেয়ে, কি হয়েছে, কি সমস্যা তোমার? মায়া তুর্যের বিপরীতে কিছু বলতে যাবে তখনই মায়ার চোখ গেল তুর্যের কপালের দিকে। প্রথম যখন তুর্য মায়ার রুমের সামনে এসেছিল তখন কপালে এই কাটা দাগটা ছিল না। মায়া বুঝতে পারে সে নিজে অজান্তে কি করে বসে আছে। নিজের কর্মকাণ্ডের জন্য মায়া লজ্জিত হয়ে বলে, আই অ্যাম সরি, আমি দেখতে পাইনি, আমি ইচ্ছে করে আঘাত করিনি আপনাকে। তখনই সেখানে উপস্থিত হয় তন্নি। সে এসে মায়াকে বকা দিতে শুরু করে, কিরে মায়া, তোকে না আমি বলেছিলাম আজ আমরা শপিং মলে যাব? 3 দিন পর বিয়ে, আমাদের অর্ধেক কেনাকাটা এখনও বাদ রয়েছে, আর নিজের জন্য তো এখনও কিছু কিনিস নাই। আমার একটা মাত্র ছোট বোন তুই, আমার বিয়েতে তো এভাবে থাকাটা মানায়? চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। মায়া, চল, আমি সাথে করে নিয়ে যাব তোদের। তুর্যর কথা শুনে তনি খুব খুশি হলেও খুশি হতে পারল না মায়া। কিছুক্ষণ পর তৈরি হয়ে নিচে নেমে এলো মায়া। পরনে তার নীল রঙের একটা সুন্দর 3 পিস, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তুর্য যেন চোখে ফেরাতে পারছে না মায়ার দিক থেকে। তখনই আতিয়া বেগম খেয়াল করলো তুর্যের কপালে কাটা দাগটা। তিনি ছেলের কাছে এগিয়ে এসে সে উতালা হয়ে বলেন, কিরে বাবা, কি হয়েছে তোর কপালে? সকালও তো ভালো ছিল, এইটুকু সময়ের মধ্যে কার সাথে মারপিট করলি? কই, আমি তো তোকে বাইরে যেতে দেখলাম না। আরে আম্মু, বাড়িতে গুন্ডা থাকতে মার খাওয়ার জন্য বাইরে যাওয়া কি দরকার? তুর্যর কথা শুনে মায়া লজ্জা মাথা নিচু করে ফেলে। বাড়িতে আবার গুন্ডা কোথায় পেলি তুই? কি বলছিস এসব? আমি তোর কথা আগামাথা কিছুই খুঁজে পাচ্ছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তুমি তোমার রুমে গিয়ে একটু রেস্ট নাও। এর মধ্যেই তন্নি এসে তুর্যের কপালে কাটা জায়গাটা একটু মেডিসিন লাগিয়ে দিল।
তারপর তিনজন মিলে চলে গেল গাড়ির কাছে। গাড়ির কাছে গিয়ে তুর্য গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। তন্নি মায়া উঠে বসলো পিছনের সিটগুলোতে। তখনই তুর্য রাগী গলায় বলে উঠল, আমাকে দেখে কি তোমার ড্রাইভার মনে হয়? আমি গাড়ি ড্রাইভ করব আর তোরা পিছনে বসে থাকবি? চাকর পেয়েছিস আমাকে? আপুকে সামনে বসো। মায়া, আরে তুই কি পাগল হয়েছিস? তোর নীরব ভাই একটু পর পর কল করছে। আমি কি আমার ভাইয়ের পাশে বসে ফোনে হবু বরের সাথে প্রেমালাপ করব নাকি? তার চেয়ে বরং যা বোন, তুই কে সামনে বসে পড়। ইম্পসিবল, আমি পারবো না তোমার ভাইয়ের পাশে বসতে। তোমার ভাই করছিস কেন? আমার ভাই কি তোর কিছু হয় না? তন্নির কথা শুনে মায়া চুপ করে রইল। কারণ বুঝতে শেখার পর থেকে আশেপাশের লোকেরা যখন তুর্য দেশে না ফেরা নিয়ে মায়াকে কটু কথা শুনিয়েছে, তখন সে কষ্টে রাতের পর রাত কান্না করতে করতে নির্ঘুম কাটিয়েছে মায়া। আর সেই রাতগুলো সাক্ষী হয়ে মায়ার পাশে ছিল তন্নি। এখন বেশি কথা বাড়ালে হয়তো সেই সব কিছু তুর্যর সামনে বলে দেবে তন্নি। তন্নি মেয়েটা এমনই, ওর পেটে কোনো কথা থাকে না। মায়া চাইছে না তুর্যর প্রতি মায়া দুর্বলতা সম্পর্কে তুর্য কিছু জানতে পারুক, তাই সে চুপচাপ গিয়ে বসে পড়ল তুর্যর পাশের সিটে। তারপর সবাই রওনা হলো শপিং মলের উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো বিশাল এক শপিং মলের সামনে। তুর্য মায়া তন্নিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং এরিয়ায় নিয়ে গেল। তন্নি মায়াকে সাথে করে এগিয়ে গেল বড় একটি শাড়ির দোকানের দিকে। অল্প সময়ের মধ্যে তন্নি অনেকগুলো শাড়ি পছন্দ করে গেল। তার মধ্যে 3টা শাড়ি আতিয়া বেগমের জন্য, 5টা শাড়ি নিজের জন্য, 2টা তার হবু শাশুড়ির জন্য, 1টা শাড়ি মায়ার জন্য নিল। তন্নি মায়ার জন্য আরও কিছু শাড়ি পছন্দ করছিল, কিন্তু মায়া সেগুলো নিতে দেয়নি, কারণ মায়া কখনো শাড়ি পরেনি। শাড়ির প্রতি মায়ের আগ্রহ খুব কম। তন্নি খুব বেশি জোর করছিল বলে মায়ের গায়ে হলুদের দিন পরার জন্য একটি শাড়ি নিল। তখনই নীরব তন্নিকে ফোন দেওয়ার তন্নি উঠে একটু দূরে চলে গেল। যাওয়ার সময় মায়াকে বলে গেল নিজেদের জন্য কিছু ড্রেস দেখতে, তবুও চুপচাপ বসে থাকতে দেখা গেল মায়াকে। মায়া বুঝে উঠতে পারছে না যে বিয়েতে সে কি পরবে। তখনই মায়ার চোখ গেল আকাশি রঙের এক সুন্দর একটা শাড়ির দিকে। মায়া মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে গেল শাড়িটির দিকে। এতক্ষণে তুর্য চলে এসেছে ওদের কাছে। তুর্য মায়া থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। মায়া আলতো হাতে ছুঁয়ে দেখল শাড়িটা। তখনই দোকানদারের একজন মহিলা কর্মচারী মায়াকে বলে, আপু, আপনি একটু ওই দিকে শাড়িগুলো ট্রাই করুন। এই শাড়িটা আপনার জন্য না, ও পাশের সবটা শাড়ি 8 থেকে 10,000 টাকার মধ্যে আছে। আপনার হাতে এটা আমাদের টপ কালেকশনের মধ্যে একটা। 10% ডিসকাউন্টের পরেও এটার দাম 85,000 টাকা। মায়া অপমান বোধ করলো। কান্নায় মায়ের চোখ ঝাপসা হয়ে এলো। মায়া ওই মহিলাটিকে কিছু কড়া কথা বলতে যাবে, তখনই তুর্য হুঙ্কার ছেড়ে বলে উঠল, এই শপের ম্যানেজার কোথায়? তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকুন, আমি কথা বলতে চাই তার সাথে। হঠাৎ ভাইয়ার চিৎকার চেঁচামেচি শুনে তন্নি দৌড়ে চলে এলো তাদের কাছে। তখনই পাশের অফিস রুম থেকে একটা লোক বেরিয়ে এলো তুর্যের কাছে। লোকটা এসে তাড়াহুড়ো করে বলতে শুরু করলো, স্যার, আমি এই সবের ম্যানেজার। কি সমস্যা হয়েছে স্যার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন তুর্য বলে উঠে, আমি যদি ভুল না করে থাকি তাহলে এই শপের ওনার শফিকুল শেখ। ইয়েস স্যার, এক্ষুনি ওনাকে ফোন করুন। ফোন করে ওনাকে এখানে আসতে বলুন, সাথে ওটাও বলুন আফরান খান তুর্য তার জন্য অপেক্ষা করছে। শফিকুল শেখকে আফরান খান তুর্য নাম বলায় 20 মিনিটের মধ্যে চলে এলো সে। এরই মাঝে তন্নি ও মায়া অনেকবার বোঝানোর চেষ্টা করছে তুর্যকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শফিকুল শেখ তুর্যকে দেখে ভয় পাচ্ছিল। তুর্যর ক্ষমতা সম্পর্কে শফিকুল শেখ আগে থেকেই অবগত। শফিকুল শেখের
আসার পরপরই তুর্য তাকে সঙ্গে করে অফিস রুমে চলে গেল। মায়া তন্নি অফিস রুমের ভিতরে ঢুকে পড়ল। তুর্য এবং শফিকুল শেখের কথাবার্তা বোঝা গেল মায়া অপমানের বদলা নিতে তুর্য দ্বিগুণ টাকা দিয়ে পুরো সবটা কিনে নিচ্ছে। শফিকুল শেখও দ্বিমত পোষণ করল না, কারণ সেই সবের পিছনে যত টাকা ইনভেস্ট করেছে তার দ্বিগুণ টাকা দিয়ে তুর্য এই সবটা কিনবে। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো উকিল। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাগজপত্র এনে রেজিস্ট্রি করে ফেলা হলো। মায়া এবং তন্নি পুরোটা সময় নীরব থাকলো, কারণ তারা জানে যে পূর্ব ইগোতে আঘাত লাগবে, তুর্য তার শেষ দেখে ছাড়বে। অন্যদিকে মায়াকে অপমান করে সেই মহিলা কর্মচারী এসব দেখে রীতিমতো কাঁপতে শুরু করে। তখনই তুর্য মহিলাটির সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি ঠিকই বলেছেন, আমার বউ এর সামান্য একটা শাড়ি ডিজার্ভ করে না, সে তো পুরো শাড়ি দোকানটা ডিজার্ভ করে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। নো নো, আপনি ভুল করেননি। আপনি যেটা করেছেন সেটাকে বলা হয় অপরাধ। ভুল ক্ষমা হয়, কিন্তু অপরাধ কোনো ক্ষমা হয় না। কাল সকালে যেন এখানে আপনার ছায়াও আমি না দেখতে পাই। মহিলাটিকে কথাগুলো বলে মায়া পছন্দ করা শাড়িটি তুর্য একটা ব্যাগে ভরে নিল। তারপর মায়ের হাত ধরে রওনা হলো জুয়েলারি শপের দিকে। তাদের পিছু পিছু তন্নি যেতে থাকে সেদিকে। মায়ার কানে এখনও বাজছে তুর্য বলা আমার বউ কথাটি। জুয়েলারি শপে গিয়ে তন্নি নিজে মনে করে কিছু ডায়মন্ডের জুয়েলারি পছন্দ করে এবং মায়ার জন্য তুর্য নিজে 2টো ডায়মন্ডের নেকলেস পছন্দ করে কিনে দেয়। জুয়েলারি ব্যাগটা মায়ের হাতে দিয়ে দেয়। তারপর আরও কিছু কেনাকাটা করে 3 জন মিলে একটা রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষে আবার বাড়ি রওনা হয়। খানবাড়ির গেট পেরিয়ে এসে গাড়ি থামতেই মায়াকে রেখে তন্নি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে যায় বাড়ির দিকে। এদিকে মায়া যখন গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই তুর্য গাড়ির ডোর লক করে ফেলে। তুর্য এরকম কাজ দেখে মায়া তুর্যর দিকে তাকিয়ে বলো, সমস্যা কি আপনার? কই, আমার কোনো সমস্যা নেই তো। বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো তুর্য। তুর্যর কথা শুনে মায়া